নমস্কার বন্ধুরা, পিলাকামা চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আমরা এর আগের ভিডিওগুলিতে কোর্স 509-এর ব্লক 1 এবং ব্লক 2 থেকে 5 নম্বরের প্রশ্নোত্তরের ভিডিওগুলি দিয়ে দিয়েছিলাম। আজকের এই ভিডিওটিতে ব্লক 3-র ষষ্ঠ একক অর্থাৎ শিক্ষার্থীর প্রকৃতি ও আঞ্চলিক প্রেক্ষিতের অনুধাবন, এই এককটি থেকে 3টি গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নোত্তর দিয়ে দিচ্ছি। দেখে নিন আজকের এই ভিডিওটি। প্রথম প্রশ্ন, ভারতবর্ষের যে সমাজ সংস্কৃতিমূলক, ধর্মীয় ও ভাষাগত বৈচিত্র্য লক্ষ্য করা যায় তার সংক্ষেপে আলোচনা করুন। উত্তর, ভারতবর্ষে অভাবনীয় ও অবিশ্বাসযোগ্য চিত্র পরিলক্ষিত হয়। প্রাচীনকাল থেকে প্রতিটি মানুষের নিজ নিজ ধর্ম, ভাষা, সংস্কৃতি, রীতিনীতি ইত্যাদি পালনের মধ্যে দিয়ে তারা বৈচিত্র্যের মধ্যে ঐক্যর মনোভাব গড়ে তুলতে সক্ষম হয়েছে। সমাজ সংস্কৃতিগত বৈচিত্র্য, ভারতবর্ষ তার জৈব এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের জন্য অনন্য। নৃতাত্ত্বিক, ধর্মীয় এবং ভাষাগত বৈচিত্র্যসমূহ নিয়ে এর সাংস্কৃতিক বৈচিত্র্য সংগঠিত। এই দেশে 4635 প্রকারের সম্প্রদায়ের বসবাস, যাদের প্রত্যেকের নিজস্ব পোশাক পরিচ্ছদ, ভাষা, ধর্মীয় আচার, পেশা, খাদ্যাভ্যাস এবং জ্ঞাতি চরিত্র রয়েছে। ভারতের ঐতিহ্য হল বৈচিত্র্যকে পোষিত করা। তাদের নিজস্ব অনন্য বৈশিষ্ট্য সমেত বিভিন্ন জাতি, উপজাতি এবং সম্প্রদায় একই স্থানে অবস্থিত অন্যান্য জনসম্প্রদায়ের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে সহ অবস্থান করা। ভারতে চিরকালেই বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে সাংস্কৃতিক ঐতিহ্যের বিনিময় হয়ে এসেছে এবং এভাবে তাদের মধ্যে প্রাকৃতিক সম্পদ, চারিত্রিক বৈশিষ্ট্যসমূহ একদম তৃণমূল স্তরেও সঞ্চারিত হয়ে পড়েছে। এই প্রবণতাই ভারতের সম্মিলিত ঐতিহ্য এবং সাংস্কৃতিক বৈশিষ্ট্যসমূহ যেমন খাদ্যাভ্যাস, বৈবাহিক আচার, সামাজিক রীতিনীতি, সামাজিক অনুষ্ঠান, অর্থনীতি এবং পোশাকে ভৌগোলিক অঞ্চল অনুযায়ী তুলে ধরেছে। ধর্মীয় বৈচিত্র্য, ধর্মীয় বৈচিত্র্য শত শত বছর ধরে ভারতীয় জনসংখ্যার একটি অনন্য বৈশিষ্ট্য। আমাদের এই দেশে হিন্দু, বৌদ্ধ, জৈন এবং শিখ ধর্মের জন্মভূমি। ভারত হিন্দু, বৌদ্ধ, জৈন এবং শিখ ধর্মের জন্মভূমি হলেও ভারতে ইসলাম ধর্মের এক লম্বা ইতিহাস রয়েছে। আবার অন্যদিকে ইহুদি ধর্ম, খ্রিস্টান এবং বাহা ধর্মাবলম্বীদেরও যথেষ্ট সংখ্যক অস্তিত্ব ভারতে রয়েছে। ভারতের কোনো রাষ্ট্রীয় ধর্ম নেই, কিন্তু ভারতবাসী তাদের নিত্য আচার আচরণে যেমন অনুষ্ঠান, উৎসব, তীর্থযাত্রা, পারিবারিক ধর্মীয় আচার ইত্যাদির মাধ্যমে ধর্মীয় রীতি পালন করে চলে। ভাষাগত বৈচিত্র্য, জনসংখ্যার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো ভাষা। বহুভাষী এবং বহু জাতির দেশ ভারতে এর গুরুত্ব অপরিসীম। ভাষা ভারতের বৈচিত্র্যের একটি অনন্য উৎস। ভারতে প্রায় 325 প্রকার ভাষা এবং 25 ধরনের লিপির অস্তিত্ব রয়েছে। এই সকল ভাষা এবং লিপি বিভিন্ন প্রকার ভাষা পরিবারের অংশ, যেমন ইন্দো ইউরোপীয়, বর্মীয়, তিব্বতী ভাষা পরিবার, দ্রাবিড়, অস্ট্রিক, আন্দামানীয়, সেমিটিক, ইন্দো ইরানিয়ান, চৈনিক, তিব্বতীয় এবং ইন্দো ইউরোপীয়, এবং এছাড়াও রয়েছে বহু ধরনের উপভাষা। ভারতের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে 65% দ্বিভাষী। বেশিরভাগ উপজাতি সম্প্রদায়ের মধ্যে বহুভাষীরা সংখ্যায় অধিক। ভারতের বহু ভাষার মধ্যে আন্তঃসম্পর্ক, যেটি আবার দ্বিভাষিকতার মাধ্যমে বেশিরভাগ ক্ষেত্রে সম্পন্ন হয়ে থাকে, তা ভারতের সাংস্কৃতিক এবং সামাজিক মিথস্ক্রিয়াকে উন্নততর করে। দ্বিতীয় প্রশ্ন, পেঁয়াজের জ্ঞানমূলক বিকাশের স্তরগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। উত্তর, পেঁয়াজের শিশুর জ্ঞানমূলক বিকাশের 4টি স্তরের কথা বলেছেন। সংবেদন সঞ্চালক স্তর, প্রাক সক্রিয়তা স্তর, মূর্ত সক্রিয়তা স্তর, যৌক্তিক সক্রিয়তার স্তর। এই প্রত্যেকটি স্তর একে অপর থেকে পৃথক এবং এদের প্রত্যেকটি পরিবেশের সঙ্গে ভিন্নভাবে মিথস্ক্রিয়া করে। সংবেদন সঞ্চালন স্তর, জন্ম থেকে 2 বছর অবধি অর্থাৎ ভাষা আয়ত্ত করা পর্যন্ত এর স্থায়িত্ব। এই স্তরে শিশুরা তাদের ইন্দ্রিয়জ অভিজ্ঞতার মাধ্যমে, যেমন দর্শন, শ্রবণের দ্বারা জগৎ সম্পর্কে একটি ধারণা সংগঠন করে। সক্রিয় ইন্দ্রিয়ের দ্বারা সংবেদনের মাধ্যমে শিশুরা এই স্তরে জ্ঞান লাভ করে। জন্ম থেকে অর্জিত প্রবৃত্তিগত কার্যাবলী থেকে শুরু করে সাংকেতিক চিন্তনের অভিমুখে গমনের মাধ্যমে এই স্তরের সমাপ্তি ঘটে। এর অর্থ শিশুটি ধীরে ধীরে আরও বেশি সংগঠিত হয়ে ওঠার সঙ্গে সঙ্গে তার কার্যাবলী হয় অনেক কম এলোমেলো। পরিবেশের সঙ্গে প্রতিক্রিয়ার মাধ্যমে নিতান্তই শারীরিক রিফ্লেক্স স্তর থেকে তার উত্তরণ ঘটে চেষ্টা এবং ভুল থেকে শেখা এবং সমস্যা সমাধানের মধ্যে দিয়ে। প্রাক সক্রিয়তা স্তর, এই স্তরের স্থায়িত্ব 2 থেকে 7 বছর। প্রাপ্তবয়স্ক দৃষ্টিভঙ্গি থেকে দেখতে গেলে এই স্তরের মূল বৈশিষ্ট্য হলো অযৌক্তিক মানসিক সক্রিয়তা এবং চূড়ান্ত আমিত্ব কেন্দ্রিকতা বোধ। এই স্তরে শিশুটি বিভিন্ন প্রতীক, যেমন মানসিক চিত্র, শব্দ এবং চিত্রণের মাধ্যমে বস্তু, স্থান এবং ব্যক্তিকে প্রতীকায়িত করে।
এই স্তরে সে কিছু যৌক্তিক কাজ করতে পারলেও শুধুমাত্র মানসিক কার্যাবলী করতে অপারগ হয়। এই সময়ে শিশুরা অন্যের দৃষ্টিভঙ্গিকে বুঝতে পারে না। মূর্ত সক্রিয়তার স্তর 7 থেকে 11 বছর পর্যন্ত এই স্তরের স্থায়িত্ব। এই স্তরের শিশুর মধ্যে যৌক্তিক চিন্তন মতামতের বিস্তার লাভ করে। শিশুটি তার চারপাশে পরিবেশের বিভিন্ন বিষয় বা ধারণাকে বুঝতে পারে। এই স্তরের কিছু বৈশিষ্ট্য হলো ক্রমিক অবস্থান। মূর্ত সক্রিয়তার এই স্তরে ছোট বড় ধারণা তৈরি হয়। ট্রান্সিটিভিট এই স্তরে একটি পারস্পরিক সম্পর্কের মধ্যে যৌক্তিক অনুবদ্ধ খুঁজে পাওয়া যায়। উদাহরণস্বরূপ এ বি এর থেকে লম্বা হয় এবং বি সি এর থেকে লম্বা হলে এ অবশ্যই সি এর থেকে লম্বা হবে। যৌক্তিক সক্রিয়তার স্তর 11 বছর থেকে আরম্ভ করে প্রাপ্তবয়স্ক পর্যন্ত এই স্তরের বিকাশ। এই স্তরে শিক্ষার্থী তার মূর্ত অভিজ্ঞতাকে ছাপিয়ে বিমূর্ত চিন্তনে সক্ষম হয়। এই সময়ে সে যৌক্তিক মতামত গ্রহণ এবং আহত তথ্য থেকে সমাধান বা সিদ্ধান্ত গ্রহণে সক্ষম হয়। কৈশোরের এই সময় তাদের চিন্তন হয় এক প্রকার বৈজ্ঞানিকদের মতো। সে সমস্যার সমাধানে বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করতে পারে এবং তার থেকে সিদ্ধান্ত গ্রহণে সক্ষম হয়। এই সময়ে সে প্রকল্প গঠন করে, তাকে যুক্তি দিয়ে গ্রহণ এবং বর্জন করতে শেখে। তৃতীয় প্রশ্ন, শিক্ষার্থীদের ধারণা গঠনে শিক্ষকের ভূমিকা আলোচনা করো। বিষয় ধারণার সংগঠন প্রক্রিয়া সচেতনভাবে সমপর্যায়ভুক্ত বিষয়গুলিকে একীভূত করে কিন্তু ভিন্ন বিষয়কে পৃথকীকরণ করতে পারে। শিশুরা যে মানসিক ভিত্তির উপর নির্ভর করে শ্রেণীকরণ করে এটি এক প্রকার তাকে নির্দেশ করে। অন্যদিকে ধারণা অর্জনের মাধ্যমে একটি শিশু অন্যের দ্বারা নির্দেশিত কোনো বস্তুর গুণবাচক বৈশিষ্ট্যগুলিকে লিপিবদ্ধ করতে পারে। আমাদের উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মধ্যে ধারণার কাঠামো কীভাবে তৈরি হয় তা বোঝা এবং এই প্রক্রিয়াকে কীভাবে আরও ত্বরান্বিত করা যায় তা দেখা। সে সম্পর্কে মনস্তত্ত্ববিদেরা অনেক পরীক্ষা করে কিছু সুপারিশ করেছেন, যা হলো ধারণার বিকাশ। পিয়াজের মতো বয়সভেদে ধারণার বিকাশের বিভিন্ন স্তর আছে। শিক্ষক শিক্ষার্থীদের বয়সের সঙ্গে সঙ্গতি রেখে ধারণা বিকাশের ব্যবস্থা নেবেন। উৎসাহ দান, শিক্ষার্থীরা যাতে নিজেরাই নতুন ধারণা গঠনে এগিয়ে আসে সেই ব্যাপারে শিক্ষক তাদের উৎসাহ দেবেন। ধারণা গঠনে সাহায্য করার লক্ষ্যে শিক্ষক বিভিন্ন ধারণার যত বেশি সম্ভব উদাহরণ দেবেন। বস্তুকে সরাসরি প্রত্যক্ষ করানো, ধারণা গঠনে সবচেয়ে কার্যকরী কৌশল হলো বস্তুকে সরাসরি প্রত্যক্ষ করানো। যে বিষয়ে শিক্ষার্থী ধারণা গঠন করবে সেই বিষয়ে যাতে শিক্ষার্থী প্রত্যক্ষ করে তার ব্যবস্থা শিক্ষক করবেন। মূর্ত বস্তুর সাহায্য গ্রহণ, বিভিন্ন ধারণা গঠনে বিশেষ করে শিশুদের ক্ষেত্রে মূর্ত বস্তুর সাহায্য গ্রহণ করা উচিত, কারণ শিশুদের সম্পূর্ণ মানসিক বিকাশ না হওয়া বিমূর্ত ধারণা গঠন করতে অসুবিধা দেখা যায়। বিভিন্ন কৌশল প্রয়োগ, ধারণা গঠনে শিক্ষার্থীদের মধ্যে পার্থক্য দেখা যায়। সব শিক্ষার্থীদের মধ্যে একইভাবে ধারণা গড়ে ওঠে না। ধারণা গঠনে শিক্ষার্থীভেদে শিক্ষক বিভিন্ন কৌশল অবলম্বন করবেন। ধন্যবাদ কোর্স 509 ইউনিট 6 এই ভিডিওটি উপভোগ করার জন্য।